প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 6 সিসি 13 মডিউল 3তে যে আধুনিক কবিতাগুলি রয়েছে, আজকে তার মধ্যে একটি কবিতা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যে কবিতাটি আলোচনা করব, কবি বিষ্ণু দে রচিত প্রচ্ছন্ন স্বদেশ। এই কবিতাটি নাম রেখেছি কোমল গান্ধার এই কাব্যের মধ্যে পড়ছে এবং এই কবিতাটি 1950 সালে প্রকাশিত। এখন বলে রাখি, প্রত্যেকটি কবিতার পটভূমি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পটভূমির উপরই কিন্তু নির্ভর করে কোনো কবিতার ভাবনা। প্রথমে আমরা জেনে নিই, আমরা পটভূমিতে অবশ্যই যাব, কিন্তু প্রথমে জেনে নিই এই প্রচ্ছন্ন স্বদেশ এই কথাটির অর্থ কি। প্রচ্ছন্ন কথার অর্থ হচ্ছে যেটা লুকিয়ে আছে, অর্থাৎ যেটা অস্পষ্ট, ঝাপসা, যেটা আমরা চোখের সামনে ভালোভাবে একদম ক্লিনলি দেখতে পাচ্ছি না, সেটাই হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে প্রচ্ছন্ন স্বদেশ মানে কি হলো? অর্থাৎ যে স্বদেশের চিন্তা বা কল্পনা কবি করেছেন, সেই স্বদেশটা কবি কোথাও দেখতে পাচ্ছেন না। কবির যেন মনে হচ্ছে সেই স্বদেশটা যেন আবছা। তাহলে কেন আবছা? এর উপর কিন্তু পরিস্থিতি বা পটভূমি দারুণভাবে প্রভাব ফেলেছে। প্রথমত বলি, 1950 সালে লেখা এই কবিতাটি। এর আগে তুমি আগের দশকটা ভালো করে দেখো। 1941 সাল, 42 সালের মধ্যে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে। সারা ভারতবর্ষ তখন একটা অগ্নিগর্ভ হয়ে রয়েছে, অর্থাৎ স্বাধীনতার জন্য একটা আপ্রাণ লড়াই চলছে ভারতবাসীদের মধ্যে। কিন্তু এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, দুর্ভিক্ষ চলছে, বন্যা, মহামারী চলছে, দেশভাগের যন্ত্রণা, দাঙ্গা, উদ্বাস্তু সমস্যা। ব্যাপারটা ভালো করে বুঝছো তো? এই বিষয়গুলো সব কটা কিন্তু একটা নেগেটিভ দিক, সেই দিকটা কিন্তু চিহ্নিত করছে। দেশ ভাগ, মারি, মড়ক, দুর্ভিক্ষ, যুদ্ধ, উদ্বাস্তু সমস্যা, এর মাঝে যেন কবি যে স্বপ্নটা দেখেছিল, যে স্বদেশটা কল্পনা করেছিল, সেই স্বদেশের ছবি কবি কোথাও দেখতে পাচ্ছে না। আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তবুও যেন সেই ভুখা আদমি, সেই অশিক্ষা, সেই মানুষে মানুষে দলাদলি, স্বার্থপরতা, সেই দারিদ্র্যের নিচে মানুষের অবস্থান, এই বিষয়গুলো কিন্তু কবি এখনো দেখতে পাচ্ছেন। অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতার পরেও ভারতবর্ষ যেন তার যথার্থ স্বরূপটা এখনো পর্যন্ত পায়নি। তাই স্বদেশটা কবির কাছে যেন প্রচ্ছন্ন হয়ে রয়েছে। আমি এই পর্যন্ত বোঝাতে পারলাম। এরপর আমরা চলো দেখে নিই কবিতাতে আমরা কি কবি কি বলছেন, সেই বিষয়টা শুনে নিই। প্রথমেই বলছে, ভালো করে বইটা মেলাও, কবিতাটা রয়েছে নিশ্চয়ই, লাইন বাই লাইন বলছি। যে শব্দটার অর্থ তুমি বুঝতে পারছো না, লিখে নাও খাতায়। দেখো, চেয়েছি অনেক দিন, আজও তাকে খুঁজি সারাক্ষণ। তাহলে প্রশ্ন, কবি কাকে খুঁজে বেড়াচ্ছেন? নিশ্চয়ই বুঝতে পারছো, তার স্বদেশকে খুঁজে বেড়াচ্ছেন। যে স্বদেশটা কবি চেয়েছিলেন, সেই স্বদেশটাকে দেখতে পাচ্ছেন না। তাই আজও কবি খুঁজে বেড়াচ্ছেন তার স্বদেশকে, যে স্বদেশ প্রচ্ছন্ন অবস্থায় আছে। কখনো বা পাশ দিয়ে, কখনো আড়ালে, কখনো বা দেশান্তরে, কখনো বা চোখাচোখি, কখনো বা ডাকে কানে কানে কাছাকাছি, নিঃশ্বাসের তাপে একান্ত আপন ছন্দময়, বুঝিবা অলক তার কাঁপে আমার কপালে, কখনো হাওয়ায় লাগে হাওয়া। এই যে কবিতাটা, এই প্রথম স্ট্যান্ডাটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ওই যে বললাম না, কবি প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি মুহূর্তে, ক্ষণে ক্ষণে তার স্বদেশকে খুঁজে বেড়াচ্ছেন। সেই স্বদেশ যেন কখনো চুপি চুপি তার পাশ দিয়ে চলে গেল, কিন্তু কবি দেখতে পাচ্ছেন না। যেন মাঝে মাঝে সামনে দিয়েই সেই স্বদেশের অনুভূতিটা চলে যাচ্ছে। কখনো মনের মধ্যে একেবারে আত্মস্থ করার চেষ্টা করছেন কবি, কিন্তু কবি পারছেন না। এই জন্য বলেছে, নিঃশ্বাসের তাপে নিঃশ্বাসের তাপে একান্ত আপন ছন্দময়, আমার নিঃশ্বাসের মধ্যেও যেন আমি প্রতি মুহূর্তে আমার স্বদেশকে অনুভব করছি।
কিন্তু তাকে আমি চোখের সামনে একটা বারের জন্য দেখতে পাচ্ছি না। তার কারণ এই যে সমস্যাগুলো কথা বললাম, দেশভাগ, যুদ্ধ, স্বাধীনতা লাভ, তারপর স্বাধীনতা লাভের পরে যে উদ্বাস্তু সমস্যা, রাজনৈতিক দাঙ্গা, তারপরে মারি মড়ক, বন্যা, এই সমস্ত মানুষের একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তাহলে যে যথার্থ স্বদেশের স্বরূপ কবি সেটা খুঁজে পাচ্ছেন না, তাই চতুর্দিকে দেখছেন মাঝে মাঝে আবছা ছায়ার মতো এই স্বদেশ যেন কোথায় সামনে দিয়ে চলে গেল, কিন্তু আমি তাকে ধরতে পারছি না। আশা করি প্রথম স্ট্যান্ডাটা তোমাদের বোঝাতে পেরেছি। তারপর বলছে, তবু তাকে পাওয়া আজও হলো না নিঃশেষ। মানে সেই স্বপ্নময় সেই স্বদেশটাকে কবি কিন্তু খুঁজছেন, এখনো পায়নি, তাই খোঁজাটা কিন্তু তার এখনো বন্ধ যায়নি, তিনি কিন্তু খুঁজে চলেছেন। বাহুর নাগালে নেই অস্পষ্ট অধরা। আমার কিন্তু বাহুর নাগালের মধ্যে যে স্বদেশটাকে জড়িয়ে ধরতে চাইছেন কবি, সেই স্বদেশটা কিন্তু অধরা, কবি ধরতে পারছেন না। অথচ সূর্যের মতো সত্য মাটি যেন ফসলের কাছে, এই লাইনটা তুলে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসে। তাহলে 5 নম্বরের প্রশ্নে কিন্তু পটভূমিটাও একটু লিখবে, তারপরে এই প্রথম স্ট্যান্ডার্ড একটু অল্প করে লিখবে, তারপরে এই ব্যাপারটা আসবে যে বলছে সূর্যের মতো সত্য, তাহলে সূর্য সর্বদাই সত্য। এই সূর্য যেমন সত্য, স্বাধীনতাও তেমন সত্য ছিল এবং স্বদেশটাও সত্য। অথচ দেখো, সূর্যের আলো আমরা কিন্তু অনুভব করতে পারি, আমরা সূর্যের আলো ধরতে পারি না। কবি তার আশেপাশে স্বদেশটাকে প্রচ্ছন্নভাবে অনুভব করছেন, তাকে ধরতে পারছেন না, তাকে বাহু বন্ধনের মধ্যে জড়িয়ে ধরতে চাইছেন, কিন্তু তিনি অস্পষ্ট অধরা, অর্থাৎ এই স্বদেশ কবির কাছে প্রচ্ছন্ন, অস্পষ্ট, অধরা। আমি ব্যাপারটা বোঝাতে পারছি তো? তারপরে দেখো, মাটি যেন ফসলের কাছে, অর্থাৎ ফসলের কাছে মাটি যেমন সত্য, ঠিক তেমন কবির কাছে, ভারতবর্ষের মানুষের কাছে এই স্বাধীনতা, এই স্বদেশ, এটাও সত্য, এটাকে তুমি উপেক্ষা করতে পারো না। তারপর বলছে, পূর্ণিমার চাঁদের মতো প্রত্যক্ষ, অথচ অতনু প্রবাহ তার। পূর্ণিমার জ্যোৎস্নার কথা ভাবো, কত সুন্দর মোলায়েম একটা আবেগ তৈরি করে। এই জ্যোৎস্না আমাদের শরীরের উপর পড়ে ঠিকই, কিন্তু জ্যোৎস্নার স্পর্শ আমরা কোনোদিন পাই না। তাহলে যেমন ভাবে জ্যোৎস্না আমাদেরকে পুলকিত করে, আমাদের সারা শরীর যেমন জ্যোৎস্নায় স্নান করে যায়, যেমন ভাবে আমরা বলি যে ফুটফুটে জ্যোৎস্নায় যেন স্নান করে যাচ্ছে পুরো প্রকৃতি, জ্যোৎস্না যেমন ধরা যায় না, ঠিক তেমন স্বদেশটাকেও কবি ধরতে পাচ্ছেন না, নিজের বাহু বন্ধনের মধ্যে আগলে রাখতে পাচ্ছেন না, সেই স্বদেশ অস্পষ্ট, অধরা হয়ে রয়েছে। তারপর বলছে, রক্তে তার পদধ্বনি জীবনের স্পন্দনে স্পন্দনে। বলছে রক্তের স্রোতের মধ্যে আমি যেন এই স্বদেশের হেঁটে চলার অনুভব করি, আমার হৃদস্পন্দনের যে আওয়াজ, যে শব্দ, সেই শব্দ যেন আমার স্বদেশের হেঁটে যাওয়ার পদধ্বনির মতো ধ্বনিত হয়। আমার স্নায়ু, আমার হৃদস্পন্দন প্রত্যেকটির মধ্যে আমি আমার স্বদেশকে অনুভব করি। তার মানে বুঝতে পারলে, শিরায় শিরায় কবির কিন্তু সেই স্বদেশ চেতনা, সেই স্বদেশ চেতনার ব্যাখ্যা কিন্তু কবি এই কবিতার মধ্যে করেছেন কি, অথচ কবি এই স্বদেশকে কোথাও দেখতে পাচ্ছেন না। তারপর বলছে, স্বপ্নে তার হৃদয় সদাই শ্রাবণের তাল দিঘি। ভালো করে বোঝো এই লাইনটা, স্বপ্নে তার হৃদয় সদাই শ্রাবণের তাল দিঘি। শ্রাবণ মাস মানে বৃষ্টির মাস, তাল দিঘি মানে চতুর্দিকে তাল গাছে ঘেরা একটা দিঘি। ভালো করে বোঝো, চিত্রকল্পটা বোঝো, একটা গ্রাম, সেই গ্রামের মাঝে একটা তাল দিঘি, চতুর্দিকে সবুজ বনানী, আর সেই তাল গাছে ঘেরা দিঘি যেখানে জল টইটম্বুর হয়ে রয়েছে, একদম পরিপূর্ণ, সেইখানে আয়নার মতো ছবি ভেসে থাকবে। একটা ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই, একটা চিত্রময়তা, চিত্রকল্প একটা তৈরি হচ্ছে, একটা ছবি তৈরি হচ্ছে, একটা তাল দিঘি, তার চতুর্দিকে তাল গাছে ঘেরা, আর সেই স্বচ্ছ জলের উপর সেই তাল গাছ, সেই প্রকৃতির ছায়া পড়েছে। স্বদেশটাও ঠিক তেমন, স্বদেশটাও কবির হৃদয়ের মধ্যে সেই শ্রাবণের তালদিঘির যে চিত্র যতটা স্পষ্ট, যতটা সুন্দর, কবির হৃদয়ের মধ্যেও কিন্তু সেই স্পষ্ট ছবিটা রয়েছে, কিন্তু সামনাসামনি সেই স্বদেশটা কবির কাছে অস্পষ্ট, অধরা।
বিষয়টা বোঝাতে পারলাম। তারপর বলছে, উত্তরাধিকারে তার দীর্ঘ অঙ্গীকার প্রেরণা পৌরসে। এই স্বদেশ চেতনাটা কবির মধ্যে কিন্তু পরম্পরায় মধ্যে পরবর্তী প্রজন্মের মধ্যেও এই স্বদেশ চেতনা জাগরিত হবে। তাহলে দুটি প্যারা বুঝতে পারলে, এরপর আমরা পরের প্যারাটা অর্থাৎ তৃতীয় স্ট্যান্জা সেইটা দেখে। এরপর কবি বলছেন, তবু তাকে খুঁজি সারাক্ষণ, তবুও এত সমস্যা, আমি চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, আমার অন্তরে খুঁজছি, অন্তরেতে অবশ্যই সেই স্বদেশ প্রকট, কিন্তু বাইরে সেই স্বদেশ প্রচ্ছন্ন, তবুও আমি সেই স্বদেশকে খুঁজে বেড়াচ্ছি। কোথায় খুঁজছে দেখো, খুঁজি সাধারণে, তাকে সাধারণে জনতার চকিত নিবিড়ে, দুর্গতির ব্যাপ্ত দায় ভাগে নিশ্চিন্ত আশ্বাসে, জনগণের জনসাধারণের দেশের মানুষে যে যার আপন কাজে রচনায় রচনায়, মানুষের কর্মের মধ্যে, মানুষের ভিড়ের মধ্যে, সাধারণ মানুষের মাঝে আমি আমার স্বদেশকে খুঁজি। অবশ্যই দেশকে দেখতে গেলে বা চিনতে গেলে যেমন ভাবে তোমাকে দেশের মানুষকে জানতে হবে। আমি প্রকৃতি দেখে বেড়াচ্ছি, আমি দেশকে চিনতে পারবো না। আমি আমার গণ্ডির মধ্যে থেকে আমি দেশকে চিনতে পারবো না। আমাকে মানুষের হয়ে উঠতে হবে। সেই কৃষক যে কষ্ট করে ফসল ফলাচ্ছে, যে শ্রমিক সকাল থেকে রাত পর্যন্ত কয়লা খনিতে কয়লা ভাঙছে, যে মজুর সারা দিন মোট বয়ে যাচ্ছে, সেই নিম্নবিত্ত মানুষের ভিড়ে তাদের কাজের মধ্যে দিয়ে আমাকে আমার স্বদেশকে চিনতে হবে। ঠিক তেমনি ভাবে সাধারণের কর্মের রচনার মধ্যে দিয়ে, অর্থাৎ কর্মের বিভিন্ন ধারার মধ্যে দিয়ে কবি যেন নিজেকে চিনছে। এই যে ভারতবর্ষ, এখানে একটা সুন্দর কথা বলেছেন কবি, যে জনগণের জনসাধারণের দেশের মানুষে যে যার আপন কাজে রচনায় রচনায়। সুন্দর একটা লাইন বলছে, একটা গান আছে জানো তো, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে গানটি, এখানে ভারতবর্ষ একটা বৈচিত্র্যের দেশ, সেখানে নানা ধর্মের মানুষ, নানা বর্ণের মানুষ, তারা সকলে মিলে একসাথে বাস করে, সব আমরা এক ছাতার তলায় রয়েছি। তাহলে বর্ণে ধর্মে পার্থক্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু যে যার মতো কাজ করে যাচ্ছি। এটাই তো আসল ভারতবর্ষ। কবি এটাই দেখতে চেয়েছেন, যে এই ধর্ম বর্ণ এ সমস্তের পার্থক্য থাকা সত্ত্বেও আমাদের মধ্যে স্বাধীনতা তো এটাই, আমাদের মধ্যে যে মিলটা থাকবে, মনের মিল, সেটাই প্রকৃত স্বদেশ। আর সেই প্রকৃত স্বদেশটা কবি যেন কোথাও দেখতে পাচ্ছেন না। তারপরে দেখো বলছেন, মনে হয় দেখা বুঝি মেলে, মাঝে মাঝে মনে হয় এই বুঝি আমি আমার স্বদেশকে দেখলাম। সমুদ্রে সমুদ্রে দেখি আবেগ কল্লোলে, এই বুঝি আবির্ভাব। ভালো করে ভাবো, সমুদ্রের স্রোত যখন ঘুরপাক থেকে যে তীরে এসে ঠেকে, কত ঝিনুক মুক্ত নিয়ে চলে আসে না, কত রকমের শঙ্খ, কত ঝিনুক, কত কিছু সমুদ্র গর্ভ থেকে তুলে আনে। তাহলে প্রত্যেকটা ঢেউতেই কিন্তু আমরা কিছু না কিছু পাই। তাহলে এই যে জেনারেশনের পর জেনারেশন চলে যাচ্ছে, তার মধ্যেও কবি ভাবছেন যে এই বুঝি সেই সমুদ্রের স্রোতের মতো স্বদেশ তার আসল স্বরূপটাকে নিয়ে আমাদের সামনে প্রকট হয়ে উঠবে। তারপর বলছে, সাগর উত্থিতা উল্লাসে উল্লাসে, শপথে শপথে দীপ্ত মিলিত ভাষায়, লবণাম্বু রাশি রাশি নিবদ্ধ ধারায় মেলে বনরাজি নীলা। এই যে লাইনটা, এই লাইনটা এবং শেষের দিকে একটা লাইন রয়েছে, এখানে কিন্তু কবি কালিদাসের রঘুবংশম কাব্যের একটা কথা কিন্তু বলা হয়েছে, লাইন একটা তুলে দিয়েছে, যেটা আবার তুমি পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডল উপন্যাসের মধ্যে কিন্তু এই লাইনটাও আবার এরকম পাচ্ছ। যখন রামচন্দ্র লঙ্কাপুরী থেকে ফিরছেন, অর্থাৎ সেই পুষ্পক বিমানে করে, পুষ্পক রথে করে, পুষ্পক বিমান বললে ভুল হবে, পুষ্পক রথে করে যখন সীতাকে নিয়ে ফিরছেন, সমুদ্র পার হয়ে আসছেন, তখন দূরে একদম আবছা হয়ে রয়েছে সেই তমাল তালি গাছ। যেমন ভাবে আর কি দূরের প্রকৃতিটা আবছা হয়ে দেখছিলেন, তার যে সৌন্দর্য ব্যক্ত করেছেন সেই কবি কালিদাস, কবিও যেন তার প্রদেশকে
সেই প্রচ্ছন্ন অবস্থায় কবি দেখছেন। তারপর দেখো, সভায় মিছিলে তোমাদের আমাদের ভিড়ে, সমুদ্র যে সমুদ্র নয়, বুঝি আকস্মিক বান, বুঝি গান শুধু হঠাৎ জোয়ার। কবি হঠাৎ মনে হচ্ছে এই বুঝি আমার প্রকৃত স্বদেশ, আবার পরক্ষণেই মনে হচ্ছে না না, এটা তো প্রকৃত স্বদেশ নয়। তাই সমুদ্রকেও মাঝে মাঝে মনে হচ্ছে না, এটা তো সমুদ্র নয়, এটা বুঝি বান ডেকেছে, তাই এত জলোচ্ছ্বাস। অর্থাৎ এই যে আমাদের রাজনেতারা রয়েছে, তারা বিভিন্নভাবে আমাদেরকে নানান প্রতিশ্রুতি দেন, মানুষ সেই প্রতিশ্রুতির আশায় কিন্তু তার নতুন করে বুক বাঁধে যে এবার বুঝি আমি একটা নতুন জীবন পাবো। কিন্তু প্রতি মুহূর্তে হয়ে যায় কি, আমাদের সেই স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়। কবির মধ্যেও কিন্তু তেমন একটা ধারণা, কবি ভাবছেন যে এই বুঝি সমুদ্রের স্রোত আসছে, আবার পরক্ষণেই মনে হচ্ছে যে না না, এটা তো সমুদ্র না, এটা বোধহয় বান ডেকেছে। তাই প্রত্যেক মুহূর্তে কবির মনের মধ্যেও সেই স্বদেশ চেতনা জেগে উঠছে। কবি ভাবছে এই বুঝি আমার সেই স্বদেশ যেটাকে আমি খুঁজছি, আবার পরক্ষণেই মনে হচ্ছে যে না না, এটা তো প্রচ্ছন্ন, এটা তো স্বদেশ আমার সেই সেই যে স্বদেশ আমি চেয়েছিলাম, সেই স্বদেশ তো এটা নয়। তারপরে দেখো, গান শুধু হঠাৎ জোয়ার, উল্লাস উদ্ভ্রান্ত মরু ঠেলাঠেলি, অন্ধ অহংকার, ক্ষমতার পাতাল সন্ধান, প্রায় আত্মচেতন। অর্থাৎ যে সমস্ত মানুষরা রাজনৈতিক অভিসন্ধি কাটাবার জন্য, অর্থাৎ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষকে ওই পাঁকে ঠেলে দিচ্ছে, মানুষের দাবিকে নিজের কাজে লাগিয়ে সাধারণ মানুষের উন্নতি করছে না, সেখানে কবি দেখছেন তাহলে আসল স্বদেশটা আমি কিভাবে পাবো? যে কারণে স্বাধীনতার জন্য এত মানুষ মরলো, দেশ ভাগ হলো, সেটাও মানুষ কিন্তু মেনে নিল। বিশেষ করে বাংলা ভাগ মানুষ মেনে নিয়েছিল ঠিকই, বাংলা ভাগের আনন্দ ছিল একটা জায়গায়, কিন্তু দুঃখটাও ছিল যে বঙ্গটাকে বিভাজন হতে কবি তো একেবারেই চায়নি। এমন অন্যত শঙ্কর রায়, তিনিও কিন্তু তার তেলের শিশি ভাঙলো বলে এই যে কবিতাটি খুকু ও খোকা, এই কবিতায়ও কিন্তু দেশ ভাগের যন্ত্রণার কথাটা বলেছেন। তাহলে দেশ ভাগ এটা তো মানুষ চায়নি, স্বাধীনতা চেয়েছি আমরা, আমরা স্বদেশ চেয়েছি, কিন্তু দেশভাগ আমরা চাইনি। মানুষের মধ্যে এই নির্যাতন, দেশ নেতাদের প্রতারণা, এটা তো আমরা চাইনি। কিছু স্বার্থপর মানুষরা স্বদেশকে নিজের কাজে ব্যবহার করছে, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, এই স্বদেশ তো আমি চাইনি। আমি ব্যাপারটা বোঝাতে পারছি? তারপর দেখো, পালায় সে মেঘে মেঘে, বজ্রে ও বিদ্যুতে, মোহনার ভাঁটায় ভাঁটায়, আষাঢ়ের অশ্রুহীন হঠাৎ সন্তাপে, রেখে যায় ছায়া শুধু হাওয়া, শুধু রেশ, আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায়। প্রকৃতির কিছু বিরূপতার কথা বলা হচ্ছে। বজ্র, অশ্রুহীন আষাঢ়ের মেঘ, অর্থাৎ আষাঢ়ের ঘন মেঘ যে বৃষ্টিটা আনবে, সেটা সুজলং সুফলং করে তোলে আমাদের প্রকৃতিকে, কিন্তু তা কি আদর্শ সঠিক স্বদেশ তৈরি করার জন্য যোগ্য? কবি কিন্তু প্রশ্ন তুলছেন, কবি জানতে চাইছেন। এখানে বলছেন যে রেশ রেখে যায়, এই যে আষাঢ়ের ঘন নীল আকাশ হঠাৎ কালচে হয়ে গেল, ঘন মেঘে ভরে গেল, এই সময় প্রকৃতির যে স্নিগ্ধ রূপটা, সেটা কি আমার আসল স্বদেশ? কবি জানতে চাইছেন। তাই আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায়, কবির মনের ইচ্ছায় ইচ্ছায় সেই স্বদেশটা কিন্তু বেঁচে রয়েছে। শেষ প্যারার মধ্যে কবি কি বলছেন দেখো, সেই ছায়া, দিন রাত খুঁজে ফিরি সেই হাওয়া, রক্তে আঁকি সেই ছদ্মবেশ একান্ত আপন, তালি তমালের বনে মৃত্যু বাঁধা রাজপথে। ভালো করে বোঝো, এই স্বদেশটা কবির কাছে যেন একটা ছায়ার মতো। ওই যে বললাম প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন মানেই ছায়া, লুকিয়ে আছে, অস্পষ্ট হয়ে রয়েছে। তাহলে কবি তার যথার্থ অবয়ব পাচ্ছেন না, যার যথার্থ শরীর পাচ্ছেন না, তাকে দু হাতে জড়িয়ে ধরতে পাচ্ছেন না বাহুবন্ধনের মধ্যে। তাই কবি সেই স্বদেশকে, সেই গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে মৃত্যু বাঁধা রাজপথ অর্থাৎ শহর পর্যন্ত কবি প্রত্যেকটি জায়গায় স্বদেশের অনুসন্ধান করছেন। সেই স্বদেশ কবির কাছে আজও প্রচ্ছন্ন হয়ে রয়েছে। তারপর বলছে, তোমাদের আমাদের সামনে আড়ালে তাকে বারবার, আজও সারাক্ষণ, মানে সারাক্ষণ আমি তোমাদের আমাদের সামনেও খুঁজছি, আবার একা একাও আমার মনের মধ্যেও খুঁজছি সেই স্বদেশকে।
অস্পষ্ট আসন্ন, তবু যেন সেবা দুরাদয়শ্চক্র নিভস্য তন্নি। বলছে বারবার খুঁজছি, কিন্তু তবু স্বদেশ আমার চোখের সামনে অস্পষ্ট হয়ে উঠেছে। সেই রঘুবংশম কাব্যের সেই কথাটা, দুরাদয়শ্চক্র নিভস্য তন্নি, অর্থাৎ দূর থেকে যেন মনে হচ্ছে একটা অস্পষ্ট আবছা ক্ষীণ রেখা দেখা যাচ্ছে। আমার কাছে আসল স্বদেশটাও যেন তেমন ভাবে প্রতিপন্ন হচ্ছে। আমি তাকে আবছা দেখছি, অস্পষ্ট দেখছি। কেন না, আমার যে স্বদেশ আমি চেয়েছিলাম, এই পরিস্থিতির কথা যেগুলো বললাম, অর্থাৎ পটভূমি, এই রকম একটা বিশ্রী পরিস্থিতির জন্য আমার আসল স্বদেশটা, কিছু মানুষের স্বার্থপরতার জন্য আমার আসল স্বদেশটা আমি খুঁজে পাচ্ছি না। আশা করছি এই কবিতাটি আমি বোঝাতে পারলাম। তোমরা এই অনুযায়ী একটা নোটস বানিয়ে নাও, সুন্দর করে বুঝে যাও। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, আবার বড় প্রশ্নটাও কিন্তু আসতে পারে। ধন্যবাদ।